আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা প্রিন্স স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ করার জন্য। জি, আপনি আমরা জেনেছি যে আপনি এই কদিন আগেও নেপালে ছিলেন। বিশেষ করে নেপালের যে বহুল আলোচিত যে নির্বাচনটা, সেই নির্বাচনের সময় আপনি সেখানে সশরীরে ছিলেন। এটা আমি ডয়চে ভেলের একটা ভিডিওতে আপনাকে দেখলাম, আপনি কমেন্ট করছেন এবং আপনার অবজারভেশন হিসেবে আপনার যে মন্তব্যগুলো করছেন, উপলব্ধিগুলো করছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের নির্বাচন দেখে গেছেন, ওখানকার নির্বাচন দেখলেন। দুই দেশেরই নির্বাচনের আগে যে তৈরি হয়েছিল প্রায় একই রকম, যে আপনার জেএনজি যাদেরকে আমরা বলি, সেই তরুণদের আন্দোলনের মুখে সরকারের পতন ঘটেছিল। নেপালেও ঘটেছিল, বাংলাদেশেও ঘটেছিল। বাংলাদেশকে হয়তো অনেকটা অনুসরণ করে নেপালে পরিবর্তনটা ঘটলো, কিন্তু তারপর নির্বাচন এবং সেখানে জেএনজিদের অংশগ্রহণ এবং সব মিলিয়ে পরিবর্তন আমরা দেখলাম। দুটোর মধ্যে আপনি মিল অমিল কেমন দেখেন? মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে গতকালকে এসেছি নেপাল থেকে। নেপালে যাওয়াটা একটা ব্যক্তিগত ট্রিপও ছিল, পাশাপাশি এরকম একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি, যেখানে আর কি আপনি যে কারণে বললেন, মানে অন্য সময় হলে ইলেকশনটা এত ইম্পর্টেন্ট হতো না। আমাদের মেথোডোলজিক্যালি অ্যানথ্রোপোলজির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে যে আপনি সেখানে সশরীরে যে একটা অবজারভেশন করবেন, পার্টিসিপেট করবেন। তো সেটার সুযোগ এবং আমার নিজস্ব একটা ভ্রমণের ট্রিপেরও একটা অংশ ছিল ব্যক্তিগত। তো সেই জন্য আমি গেলাম, এবং এর একটা মূল কারণই কিন্তু এটা ছিল যে আপনি জানেন যে আমাদের যে এই যে জেনজি মুভমেন্ট, যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা আপনার নেপালেও খুব এভাবে হয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যে তাদের যে প্রধান ছিল সুশীলা কাকরি, উনি এটা এটা আয়োজন করেন ইলেকশনটা। তো আমি যখন এয়ারপোর্টে নামা থেকে শুরু করে, আমি, এটা খুব মজার ব্যাপার, মানে ডয়েচভেলের ইন্টারভিউটা দেয়া পর্যন্ত আমি আহ, শুধু পাবলিক পারসেপশনটা নিয়েছি, এবং এরপরে আমি আমার বেশ কিছু পড়াশোনার জায়গাটাকে এক্সপ্লোর করলাম। ভোটিং কাউন্টটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, বিশ্বাস করবেন। আমি মনে হয় আহ, কম করে হলেও 100-150 মানুষের সাথে কথা বলেছি, মানে এই ইলেকশনের আগের মুহূর্ত পর্যন্ত, দিনের পর্যন্ত। এবং ঘটনাচক্রে আমি এর মধ্যে প্রায় মানে আপনার কি হবে, 91% পিপল পেয়েছি যারা আসলে ঘন্টি মার্কা, মানে আরএসপি, সেই মার্কাটাতে ভোট দিবে। হ্যাঁ, এবং এর পরের প্রশ্নটাই এবং ছিল, বা ভোট দিবে এবং তারা কনফিডেন্ট যে এটা জিতবে। এখন এই নেপালের, এবং আমি আপনাকে ফোনেও বলছিলাম, নেপালের ইলেকশনটা হওয়ার কতগুলো দিক আছে। এখন এইটার তিনটা দিক। একটা দিক হচ্ছে আপনাকে বৈশ্বিক প্যারামিটার দিয়ে ভাবতে হবে, একটা হচ্ছে তাদের লোকাল প্যারামিটার দিয়ে ভাবতে হবে, আরেকটা হচ্ছে যে জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে ভাবতে হবে, মানে নেপালের কেসটা। এখন আপনি যদি বৈশ্বিক প্যারামিটার ভাবেন, সেটা কিন্তু খুবই ডিফারেন্ট দিকে আমাদের লিড করে। আপনি দেখবেন যে এট দ্য খুব কাছাকাছি সময় 2024-25 সালে আপনার বেশ কিছু জেনজি মুভমেন্ট হয়েছে বিভিন্ন জায়গায়। হংকং এ হয়েছে, ওদিকে দেখবেন তিউনিসিয়াতে হয়েছে, তাইওয়ানে হয়েছে। হ্যাঁ, ওই দিকের মুভমেন্ট গুলো কিন্তু মাসুদ ভাই সাকসেসফুল হয়নি। বাট এই 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 সাবকন্টিনেন্ট এটা সাকসেসফুল হওয়ার মূল কারণ, ওয়ান অফ দ্য মেজর রিজন, নেপালের মুভমেন্টটা ছিল এন্টি করাপশন। আপনি দেখেন কতগুলো ট্যাগ আছে। আমাদের এখানে দেখেন বৈষম্য বিরোধী, ঠিক আছে, এন্টি কারাপশন, বৈষম্য বিরোধী। শ্রীলঙ্কাতে, কলম্বোতেও কিন্তু সিমিলার কেস হয়েছে, কাইন্ড অফ নেপালের মতোই। শ্রীলঙ্কার যে কেসটা আছে সেখানে ছিল হচ্ছে আপনার, ওদের ইকোনমি আপনি জানেন যে খুব বাজে অবস্থায় চলে ছিল, সেটা একরকম ছিল। প্রশ্ন হলো, আপনার এই কনটেক্সটে আপনি যদি এদিকে আসেন, যে ওখানে ওরা যে দলটা গঠন করেছে, মাসুদ ভাই, তারা কিন্তু প্রথমে, আমি ভেবেছিলাম, আমার একটা হাইপোথিসিস ছিল, স্ট্রং হাইপোথিসিস, যে খুব তাড়াতাড়ি ইলেকশনটা হবার কারণেই হয়তোবা ওখানের জেনজি যারা আছে, ওদের যে আরএসপি যে সংগঠনটা খুলেছে, সেটা সেটা যে জিতে যাচ্ছে, সেটা একটা রিজন হতে পারে, এবং এটা খুব বড় বড় একটা সংগঠন। কিন্তু পরবর্তীতে ইলেকশন হয়ে যাওয়ার পরে, আপনি জানেন যে ইলেকশন হওয়ার আগে মানুষের এক ধরনের বক্তব্য থাকে, আবার ইলেকশন হওয়ার পরে কিন্তু মানুষের আরো
তখন আসা শুরু করে। তো যখন পরের গল্পগুলো আমি জানতে চাইলাম, তখন খুব ইন্টারেস্টিং তথ্য আসলো। তারা একদম নতুন একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে, তারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড হয়নি। ওয়ারেস নেপালে গত বেশ কিছু দশক ধরে, আপনার ওদের রাজা মারা যাওয়ার পর থেকে, যে কারণে আমি আপনাকে বলছিলাম, আপনাকে আমি স্মরণ করেছিলাম যে ওরা একক সংখ্যাগরিষ্ঠ কোনো দল খুলতে পারে না, সরকার গঠন করতে পারে না। সরকারের সবসময় তাদের অপর পক্ষের সাথে নেগোসিয়েশনে যেতে হয়, যে কারণে তিনটা পার্টি ওখানে খুব ডমিনেন্টলি রোল ওভার করেছে। হ্যাঁ, মাওপন্থীদের পার্টি, কংগ্রেসবাদীদের পার্টি এবং ইপিএল এর পার্টি। আরএসপি হচ্ছে নতুন ভাবে একদম সামনে চলে আসছে। এবং এই যে সারাক্ষণ ওদেরকে আরেকটা পার্টির সাথে নেগোশিয়েট করতে হয়, নেগোশিয়েট করার জন্য হয় কি, কোনো গভর্নমেন্টই মাসুদ ভাই 5 বছর পুরো টার্মই থাকতে পারে না। এটা নেপালের গত 4 বছরের একটা বৈশিষ্ট্য। 5 বছর যেহেতু থাকতে পারে না, গভর্নমেন্ট কিন্তু পলিসি নিতে পারে না। অর্থাৎ আপনার যে একটা লং টার্ম পলিসি নিবে, সেই পলিসিটা নেওয়ার নেপালের সুযোগ হয় না। তো ওরা যখন এবার আরএসপি যখন হলো, তারা কিন্তু বিভিন্ন দলের যারা আপনার ভালো, নিট অ্যান্ড ক্লিন, যাদের এন্টি কারাপশন, এবং ওদের মুভমেন্টের নাম ছিল এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ মুভমেন্টে যারা অংশগ্রহণ করেছিল, ওরা যারা মানে যাদের কোনো নেই, তারা একটা নতুন পার্টি ফর্ম করে। তারা কিন্তু কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে ইলেকশন করে না। এটা ছিল তাদের সবচেয়ে বড় ব্যাপার। সেকেন্ড, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যেটা বাংলাদেশ থেকে একদম ভীষণ ভিন্ন, এবং আপনিও বলেছেন, আমিও বিভিন্ন জায়গায় বলেছিলাম, যে ওরা কিন্তু ওদের যে অলি, মানে যিনি ছিলেন আর কি 4বারের যে প্রেসিডেন্ট, মানে যাকে তারা করেছেন, না তো সে দেশ ত্যাগ করে অন্য দেশে গেছে, না তো তাকে পুলিশ হাজতে দেওয়া হয়েছে, না তো সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে। এবং সেই দলের পরিপূর্ণ এখতিয়ার ছিল, মানে যা বলতে চান আপনি বলেন জনগণের কাছে। এবং মজার ব্যাপার, আমি ঝাপা 5-এও গিয়েছি, ঝাপা 5-এর ইলেকশন, এবং দেখেন এই যে ধাপা 5 হলো যে আসনে সাবেক প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন, হুম হুম তাই হুম তো? বাদেন আচ্ছা, সাহা একদম, মানে এখনকার যে ছিলেন, হ্যাঁ, মিস্টার সাহা এবং মিস্টার অলি, দুজন। ঝাপা 5 কিন্তু বেসিক্যালি মিস্টার অলির জায়গা। আপনি এভাবে বুঝেন যে টঙ্গিপাড়ায় যে কেউ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যাঁ, এটা কিন্তু ইটের জায়গা না, এটা কিন্তু আপনার ওই যে ওদের বালেন শাহর যে জায়গা, এরকম জায়গা না। রাদার বালেন শাহ ছিল মেয়র, এবং তিনি কিন্তু 5 বছরের টেনিউরটা কমপ্লিট করে না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম, এটা নেপালিদের অনেক মাথার মধ্যে দেওয়ার বিষয়, যে ওনার অ্যাচিভমেন্ট কি। অ্যাচিভমেন্ট হচ্ছে উনি কাঠমান্ডু, মানে দুঃখ লেগেছে আমার, কাঠমান্ডু উনি যখন মেয়র, উনি সেটাকে ক্লিন সিটি হিসেবে করেছেন। পুরো কাঠমান্ডু ভীষণ ক্লিন। এটা কিন্তু নেপালের চিরায়ত রূপ না, খুবই ক্লিন সিটি। এবং মজার ব্যাপার, এই ক্লিন সিটি, এবং উনি কিন্তু টেনিউর কমপ্লিট করেন, উনি 3 বছর ছিলেন। এবং ওনাকে এখান থেকে সরানোর পর উনি এক্স্যাক্টলি যে এতটাই সে যে একদম ঝাপার যে ক্যান্ডিডেট, অলির উল্টা সাইডে যখন করলো, এবং পুরা ইলেকশনের মুভমেন্টের দিন মিস্টার অলি, যিনি প্রাক্তন ওদের ছিলেন, যাকে তারা নামিয়েছে, বাংলাদেশে যেমন আপনি তাদেরকে নিষিদ্ধ করেছেন, ওখানে ওই ব্যক্তি ইচ অ্যান্ড এভরি ডোরে যে যে ভোট চেয়েছে, প্রত্যেকটা দরজায় সে নক করেছে, তার যা বলার সে বলেছে। আর আহ আমাদের যে যে মানে নতুন যে হতে যাচ্ছেন সম্ভবত মিস্টার শাহ, তিনি কি করেছেন, তিনি যেহেতু র্যাপার মানুষ, তিনি রোড শো করেছেন, তিনি কারো বাসায় যাননি, কারো বাসায় যায়নি। এবং মজার ব্যাপার, আমি জিজ্ঞেস করলাম যে তার কি প্ল্যান, কোনো প্ল্যান নাই। এটা কিন্তু আমাকে অ্যালার্মিং করেছে। প্ল্যান কি, নতুন সিস্টেম করতে হবে, এবং এন্টি এন্টি একটা ব্যাপার তৈরি হয়েছে, যে এন্টি আপনার করাপশন এবং নেপো কিডসটাও ওখানে খুব গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ আপনি জানেন নেপালে মাত্র একটি বিশ্ববিদ্যালয়, এবং ওদের একটা এরিয়া আছে, ওখানেও আমি গিয়েছি, ওটাকে বলে সুকুনবাজি। আমি আবার ওদের কিছু লোকাল টার্মও শিখেছি আর কি কয়দিনে। হ্যাঁ, সুকুনবাজদের যারা বলছেন, এটা কেমন মনে করেন, রিভার সাইডে আপনার এমন একটা পলিসি তারা নিয়েছে, যে রিভার সাইডে যাদের কোনো বাড়িঘর নাই তাদেরকে এমনি বাড়িঘর গভর্নমেন্ট করে দিবে, এবং সেজন্য বিগ ইনভেস্টমেন্ট এসছে। তো এই সুকুনবাজদের আগের এরা কি করেছে, ধরেন আপনার বাড়িঘর নাই, কিন্তু আপনার তো সামর্থ্য ভালো জায়গায় থাকার, তো ওরা কি করেছে, যে সবাই অস্থায়ীভাবে ওই রিভার সাইডে বসবাস করা শুরু করেছে, যাতে বাড়িঘর হলে তারা বাড়িঘরটা পায়। এবং ওখানে যেটা হয়েছে,
একদম ধনীর সন্তানরা অনেক ধনী হচ্ছে, অনেক সুবিধা পাচ্ছে, তারা বাইরে চলে যাচ্ছে, গরিবের সন্তানরা সেভাবে সুযোগ পাচ্ছে না। আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখেছি, এটা আমাকে এত আমেজ করেছে। আফটার দ্য মানে মুভমেন্টের সময় তারা কিন্তু অনেক মানুষকে পুড়িয়ে, মানে অনেক কিছু, লাইব্রেরিটা পুড়িয়েছে, প্রাসাদ ভেঙেছে, কিন্তু মুভমেন্ট যে একদিন শেষ হয়েছে, এই যে সুসিলি কাকেরির কথা বলছি আর আমাদের 18 মাসের কথা বলছি, এরপরে না তো কোনো হত্যাকাণ্ড হয়েছে, না তো কোনো ভাঙাভাঙি হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং, নেপালে কিন্তু অনেক বুদ্ধিস্ট আছে, আবার হিন্দু আছে, অন্য রিলিজনের যারা রিলিজিয়াসলি যদি করে, কিন্তু ইয়াং জেনারেশন এগুলোর সাথে তাদের কোনো সম্পৃক্ততাই রাখেনি। আরএসপির কোনো সম্পৃক্ততাই ছিল না যে আপনি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আরো খুব অবাক হয়েছি, ট্যাক্সি থেকে শুরু করে আমি যেখানে গিয়েছি মাসুদ ভাই, এটা যে আমাকে কি অবাক করেছে, কি আপনার রিসিপশনের, হোটেলের রিসিপশন বলেন, রাস্তার ছোট ছোট দোকান বলেন, প্রতিটা ছেলে পেলে যাদের বয়স মনে করেন 20 বা উপরে, ভাই এরা প্রত্যেকে পার্ট টাইম কোনো না কোনো কাজ করে, ট্যাক্সি চালায়, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এভরিবডি, এবং তারা নেতা। তারা কিন্তু ওই রাজনীতি করতে নেমে যায় নাই। ডিফারেন্সের জায়গাটা কিন্তু এগুলো অনেক বেশি, মানে এই 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 এবং তাদের একটা স্পিরিট আছে যে তারা তাদের এটা ইনবিল করবে। এই বিষয়গুলো ওখানে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করছে, এবং এবারই মনে হয় মানে ওরা একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করতে চাচ্ছে। আর এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসও কাজ করেছে, সেটা হচ্ছে জিওপলিটিক্স। জিওপলিটিক্স কি, নেপালের চিকেন নেক দখল করার একটা আপ্রাণ চেষ্টা আছে চীনের ওই সাইড দিয়ে, এবং ইন্ডিয়ার, অর্থাৎ এখানে সরাসরি চীন এবং ইন্ডিয়ার ইনভলভমেন্টটা অনেক বেশি, যেখানে অন্যদের ইনভলভমেন্টটা ছিল না। কারণ আপনি জানেন যে ওলি সাহেব যে ছিলেন, যিনি, ওনার সময় কিন্তু নেপালে একটা মুভমেন্ট হয়, এবং সেখানে ক্র্যাকডাউন, মানে ইন্ডিয়া তখন তার রাস্তা ব্লক করে দেয়, এবং সকল জ্বালানি আপনার নেপালের দিয়ে করা হয়, মানে ওদের অন্তর্বর্তী যে গাছ থেকে শুরু করে সবকিছু করবে, কারণ তার সাথে চাইনিজ একটা কানেকশন বা লিয়াজও তৈরি করার চেষ্টা করা হয়। ইন্টারেস্টিং এটা জানলাম, আপনার ওই চিকেন নেকের বর্ডার দিয়ে চাইনিজই ছিল যে তারা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে নেপালে। ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক করবে, সেই পার্কটা চাইনিজ ইনভেস্টমেন্ট হচ্ছে। ইন্ডিয়া কি করছে, চীন ইনভেস্ট করছে, খুব ভালো কথা, তার পাশে দিয়ে ইন্ডিয়া রাস্তা করে দিছে, যাতে করে ওই চিকেন নেকের রাস্তা সে দখল না করতে পারে। এটা কিন্তু নেপালে খুব গুরুত্বপূর্ণ, এবং নেপালের মানুষের ইন্ডিয়া যেতে কোনো পাসপোর্ট লাগে না, কোনো পাসপোর্টও লাগে না, ভিসা তো দূরের কথা। বিশাল ইনভেস্টমেন্ট জোন আছে, জোন হাব আছে। সো এই ইলেকশনের এই মুভমেন্টের পেছনে, অন্য দেশে কি হয়েছে জানি না, কিন্তু এই যে মুভমেন্টটাও হয়েছে, সেই মুভমেন্টটা আমার কাছে মনে হয়েছে, জেনজি মুভমেন্টটা, এটার পেছনে আপনার ইন্ডিয়া এবং চায়না যে অন্তদ্বন্দ্ব, সেটারও কিন্তু একটা হাত আছে। এটা যে খুব একটা প্রম্পটলি ইসেতে হয়েছে, তা তো সত্য হচ্ছে না। না, কত, যা হোক, তারপর আমরা মানছি এই দুই জায়গায় দুটো আন্দোলন হলো। আমি আপনার এই কথা থেকে মূলত যে পার্থক্যটা বুঝতে পারলাম আমাদের সঙ্গে তাদের, প্রধান পার্থক্য হলো যে আহ, সেখানে নেপালে ডক্টর ইউনূস ছিলেন না, আর আমরা একজন সুশীলা কার্কিকে পাইনি। এটা একটা পার্থক্য হতে পারে। আরেকটা খুবই পার্থক্য হলো ওখানে যারা আন্দোলনের মূল, যাদের হাতে আন্দোলন ছিল, যে জেনজি, তারা আন্দোলনের পরে নিজেরাই রাজনীতি করতে আসেননি। তারা আন্দোলন করেছেন, একটা সরকারের পতন ঘটিয়েছেন, তারপর যার যার জায়গায় চলে গেছেন, এবং তারা একটা রাজনৈতিক দলকে কেবল সাপোর্ট দিয়েছেন, এবং হুম সেখানে একটা নতুন রাজনৈতিক একটা ধারা সেখানে মানুষের কাছে এসেছে, মানুষের একে সমর্থন করেছে। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। আমরা এই পার্থক্যগুলো আমাদের মতো করে, আমরা অন্যান্য যারা আছেন আমাদের দেশে, তারাও সেগুলি নানাভাবে ইকুয়েশন করছেন। আপনি সেখানে সশরীরে ছিলেন, এটা আমাদের জন্য একটা বড় অভিজ্ঞতা। আমি এখন একটু অন্য প্রসঙ্গে একটু যেতে চাই, যে এই মাত্র গতকাল আমাদের এখানে বিশ্ব নারী দিবস পালিত হলো। আপনি নিজে ওইটা নিয়ে বেশ কাজ করেন অনেকদিন ধরে। আমাদের দেশে কয়েকদিন আগে একটি নির্বাচন হলো। নির্বাচনে দেশ পরিচালনার যে ঘটনাগুলো তো নির্বাচনের মাধ্যমে হয়, সেখানেও আমরা নারীদের অংশগ্রহণের একটা করুণ চিত্র দেখলাম। আগামী দিনগুলিতে আপনি আমাদের দেশে নারীদের, মানে এই নতুন গণতান্ত্রিক যে রাজনৈতিক আবহাওয়া, সেখানে আপনি নারীদেরকে কি অবস্থায় দেখতে পাচ্ছেন?
নারীদের কি অবস্থা দেখতে পাচ্ছি এটা তো সময় বলবে। কিন্তু আসলে হ্যাঁ অনেক আহ, আমি আসলে ঠিক জানি না এখন যখন আমি অনেক আজকেও আমি যখন একটা কিনোট স্পিকার ছিলাম একটা ইউনিভার্সিটির ওমেন ডে স্পেশালে, আসলে আমি ঠিক খুব কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে কেন জানেন মাসুদ ভাই। ধরেন 1980-র দশকে যখন লঞ্চ ডুবি হতো, তখন লঞ্চ ডুবিতে মেয়ে মানুষ, নারী ও শিশু মারা যাওয়ার হার ছিল হয়তোবা 3%, 4% এরকম। কিন্তু এখন যদি আপনি মেয়ে এবং নারী শিশুর লঞ্চ ডুবির হার দেখেন, দেখেন 80% ওমেন ওখানে মারা যায়। তার কারণ কি? আগে মেয়েরা পুকুরে, খালে, বিলে সেখানে সাঁতার কাটতো। সাঁতার একটা লাইফ স্কিল, হুম। ঠিক আছে? তা আমি ঠিক আসলে মাঝে মাঝে বুঝি না যে আসলে হলোটা কি, মানে উন্নত হলাম না অনুন্নত হলাম, অথবা কম্বিনেশন হতে পারে, হতে পারে। আপনি দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদের সময়কালীন যে সকল শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা ছিল তাদেরকে দেখেন, এখনকার শিক্ষার্থীদেরকে দেখেন, কি হচ্ছে, কি বলছে, কি করছে। একটা পর্যায়ে যে আপনি কিন্তু দেখবেন এই চিন্তাটাতে আপনি পড়বেন। ইন্টারেস্টিংলি আজকে আমাকে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রশ্নটা ছিল যে বাসের মধ্যে আপনার আলাদা করে 3টা সিট, এখন আবার আলাদা বাস। আই এম ভেরি সরি, আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্টও নিয়েছে মেয়েদের জন্য আলাদা বাস। আমি খুব সরি, আমার কাছে মনে হচ্ছে যে এটি কোনোভাবেই আপনার নারীর নিরাপত্তা নিশ্চিত করে না। এই যে আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতিটা এত প্রগাঢ়। কারণ আপনি দেখেন, আপনার পৃথিবীর কোনো সভ্য দেশে কিন্তু আপনি যদি যান, আমি যেহেতু ইউরোপে গিয়েছি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বহু জায়গায় গিয়েছি, কোথাও কিন্তু আপনি গার্লস স্কুল, বয়েজ স্কুল এখন পাবেন না। একটা সময় গার্লস স্কুল হয়েছিল। কেন হয়েছিল? তার কারণ হচ্ছে সেই সময় মেয়েদেরকে বের করে নিয়ে আসার জন্য গার্লস স্কুলটা হয়েছিল। এখন আপনি কি করছেন? আপনি বাস দিচ্ছেন আলাদা করে, নারী বাস। আপনি শুনেছেন কখনো আলাদা করে পৃথিবীতে কোথাও ওমেন বাস হয়? না, হয় না। আপনি এটাকে নিশ্চিত করছেন, তার কারণ হচ্ছে আপনি আসলে নারীকে পাবলিক পরিসরে তার মতো করে, সে কি রাস্তা দিয়ে যখন যাবে তখন কি এরপরে আমরা রাস্তা করবো এটা হচ্ছে ওমেন্সদের হাঁটার রাস্তা, ওটা হচ্ছে বয়েজদের হাঁটার রাস্তা? না, আপনি এটা করতে পারেন না। বাসে 3টি সিট যখন করা হয়েছিল, এটা একটা মিস ইন্টারপ্রিটেশন আছে। মিস ইন্টারপ্রিটেশনটা কি? মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে আপনি পৃথিবীর সব জায়গাতেই যেহেতু নারীর প্রেগনেন্সি বলেন, নারীর মিনস্ট্রুয়াল হেলথ বলেন, বয়স্ক মানুষের অসুস্থতা বলেন, এই সবার জন্য একটি আলাদা করে সিট থাকে। সেটাকে আমাদের দেশে পলিসিতে বানানো হয়ে গেল যে নারীর জন্য প্রথম দিকের বাস দিয়েছে। তো এরকম না। তো আমার যেটা মনে হয় যে আগানোর প্রক্রিয়াটা তখনই সম্ভব যখন আমার এই পলিসিগুলো যখন নেওয়া হবে। আপনি যখন নারী বান্ধব কোনো পলিসি নেবেন, আপনাকে, ভাই এটা নারী ইস্যু না, ইকোনমিক্সে পলিসি নিলে আপনার ইকোনমিক্সের যোগ্য লোক বসাতে হবে। আজকে মিডিয়া অ্যান্ড জার্নালিজম নিয়ে কোনো একটা কিছু করতে গেলে যারা এই বিষয়টা বোঝেন তাদেরকে বসাতে হবে। একইভাবে নারী বিষয়ক যখন কাজ করবেন, আপনার কোনো ওরিয়েন্টেশন নাই, কিন্তু আপনি ধামাধাম কতগুলো পপুলার অ্যাপ্রোচে কতগুলো পলিসি নিয়ে নিচ্ছেন। আই এম ভেরি সরি, দ্যাট ইজ নট দ্য ওয়ে, ইট উইল নট গোনা ওয়ার্ক। আমাদের দেশে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটে। আমাদের দেশে গত বছরের রোজার সময় আসিয়া, এই বছরের রোজার সময় ইরা। এখন খেয়াল করে দেখেন, আসিয়া বা ইরা দুটো মানুষ, বাচ্চাই হচ্ছে বাচ্চা, এবং দুটো ধর্ষণ বিভৎস, এবং দুটো ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে পারিবারিক ইস্যুস। তার মানে কি? তার মানে এই ধর্ষণকে কি আপনি আসলে ল দিয়ে ঈদে ট্যাকল দিতে পারবেন? না, পারবেন না। দ্যাট ইজ নট কানেক্টেড উইথ দ্যাট। তার মানে আপনার সামাজিক মন, আপনার চিন্তা, আপনার এডুকেশন সিস্টেম, ধর্ষণ সম্পর্কে আপনার বোঝাপড়া। বাংলাদেশে আমি, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি রিসার্চার মানুষ দেখে আমি দায়িত্ব নিয়ে বললাম, ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটে, আপনার চলন্ত বাসে বাসে অপরিচিত জায়গাতে হয়। বাংলাদেশে 90% কেসে রেপ ভিকটিম হয় হচ্ছে পরিচিত মহলের নারী। মানে তাকে যে করে, তার পরিচিত কেউ করে। তার মানে নিশ্চয়ই এখানে এমন কোনো ঘটনা ঘটছে, ব্যক্তিগত প্রতিশোধ, ধর্ষণ, হানাহানি, ধর্ষণ, ব্ল্যাকমেল, ধর্ষণ। বিনোদনের জগৎ নেই এই দেশে, আপনার সেক্স এডুকেশন নেই এই দেশে। এই যে বহুত কিছু যে এটার সাথে কানেক্টেড, এটা যে ল দিয়ে ঠিক হবে না, আমি বারবার বলেছি। এবং একটা কথা আমি সবসময় বলি, খুব পপুলার আরেকটা কথা বলি, এটাও জানি আপনার শোতে পছন্দ হবে না লোকের, কিন্তু আমি বলতে বাধ্য। যেহেতু গবেষণা করি, কাজ করি, পড়াশোনা করি, ব্রিটিশ আইনে ধর্ষণের, দেখবেন সবাই বলে যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আমি কখনো ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই না, একদমই না।
কারণ যখন এই আইনটা করা হয়েছিল তখন দুটো অপরাধের শাস্তি, ডাকাতি এবং ধর্ষণ। কেন মৃত্যুদণ্ড না? যখনই আপনি ভিকটিমকে জানবেন, আপনি যখন মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন, তখন কি হবে জানেন? জিরা মেয়েটাকে গলা কেটে দিয়েছে না, তার মানে আপনি ধর্ষণ করার পরে, কারণ ধর্ষণ আপনি প্রমাণ করতে গেলে ভিকটিমকে বেঁচে থাকতে হবে, মানে ইকে বেঁচে থাকতে হবে, রেপ ভিকটিমকে বেঁচে থাকতে হবে, কারণ তার বয়ান ছাড়া আপনি কিন্তু কোনোভাবে, এমনকি যদি আপনার স্পামের ট্রেসও পাওয়া যায়, আপনাকে বলবে যে আপনার সাথে সম্মতিতে সম্পর্ক হয়েছে তাই স্পামের ট্রেস পাইছেন, আপনি কিভাবে এটা কি করবেন? তার বয়ান ছাড়া আপনি কোনোদিন নিশ্চিত করতে পারবেন না যে সে তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না। এই জন্য যখনই আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিবেন, তখন কি করবে? সেই রেপ ভিকটিমকে কোনোদিন ধর্ষক বাঁচিয়ে রাখবে না, সে তাকে মেরে ফেলবে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আপনি কি হুজুগে গা ভাসাবেন কিনা আমি তো জানি এটা পপুলার না, বাট আমি এটা বলতে বাধ্য, কারণ আমি কি চাবো? আমি কি চাবো যে একটা মেয়ের সাথে রেপ হয়েছে তারপরে সেই মেয়েটাকে মেরে ফেলাবো? না, আমি চাবো না। আমি চাবো যে সে মানটা বেঁচে থাকুক, একদম দম্ভ নিয়ে বেঁচে থাকুক, এবং তার সাথে হওয়া অন্যায় শাস্তি হোক। তো এই যে বিষয়গুলো, আমরা হয় কি এগুলো অনেক পপুলার একটা চাপে পড়ি, এবং এই যে আমাদের একটা তৈরি হয়ে গেছে যে কিছু হলে আপনি একটা সবাই একসাথে হয়ে আপনি কোনো কিছুর মাঝখান দিয়ে না নিয়ে আপনি করে দিবেন, এবং এত মিসপারসেপশন। আপনি এটাও দেখবেন যে মানুষ বলে যে, খুব সরি আমি এই কথাটা বলছি, হয়তো বা অনেকের খারাপ লাগবে, অনেকে বলবে যে যেসব দেশে অনেক কঠিন আইন আছে সেসব দেশে মৃত্যুদণ্ড হয় না। কোন দেশ? ধরেন সৌদি আরবের কথা বলবে, সৌদি আরবে অনেক কঠিন আইন আছে, এই জন্য ওখানে রেপ হয় না। এক্স্যাক্টলি, আমি একমত আপনার সাথে, অনেক কঠিন আইন আছে, কিন্তু যেটা আপনি জানেন না সেটি হচ্ছে সৌদি আরবে একটি রেপের কেস ফাইল করার জন্য, আই রিপিট, একটি রেপের কেস ফাইল করার জন্য আপনার 3 জন সাক্ষী লাগবে, সেখানে 2 জন পুরুষ সশরীরে দাঁড়িয়ে রেপ হয়েছে দেখবে। এই সাক্ষী ছাড়া রেপের কেসই ফাইল হবে না। এখন আপনি বলেন, একটা রেপ হচ্ছে, 2 জন পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এবং এই সাক্ষী আপনি কোথা থেকে পাবেন? আর এটা একটা প্রমাণ দেই, এটা সবচেয়ে বড় প্রমাণ, এটা যে সত্য না তার সবচেয়ে বড় প্রমাণ দেই। আজকে রামরুতে যান, বাংলাদেশের প্রবাসী নারী শ্রমিকরা যে পাঠানো হয়, তারা রেপ শুধু না, প্রেগনেন্ট হয়ে ফেরত আসছে। তাহলে কি কারণে অ্যাজ এ স্টেটও কিন্তু তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারে না? কাজে এই যে একটা জনমনে একটা ধারণা দেওয়া যে খুব কঠিন শাস্তি হলে ওখানে, এগুলো ভাই খুবই পার্শিয়াল ট্রুথ, দ্যাটস নট ট্রু। তো এই যে বাস্তবতাটা, আমি এটাই বলতে চাই, এই গভর্নমেন্ট হোক আর সেই গভর্নমেন্ট হোক, নারীর ইস্যুটা কিন্তু এমন, এটা গভর্নমেন্ট কেন্দ্রিক না। নারীর ইস্যু কিন্তু আপনার ঘর, আমার ঘর, সবার ঘর, ইটস এ কালেকটিভ একটা বিষয়। কিন্তু সেই কালেকটিভ বিষয়টা নিয়ে আমাদের সেন্সিটিভিটি তৈরি হয় না, আমরা সারা বছর এসব নিয়ে আলাপ করি না। আমরা একটা নারী দিবস আলাপ করি, একটা রেপের ঘটনা ঘটলে আলাপ করি, এতে তো উন্নতি হবে না। কারণ আপনি আমাকে দেখছেন, আপনি প্রতিদ্বন্দ্বী দেখছেন, আপনি মনে করছেন নারী অনেক উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের, আপনি সাউথ এশিয়াতে ফার্স্ট হয়েছেন কিসে? বাল্যবিবাহতে। আপনি ফার্স্ট হয়েছেন কিসে? নির্যাতনে। তা আপনার এই যে ফার্স্ট হওয়ার প্রক্রিয়াটা, এটা তো আসলে কোনোভাবে হবে না। নট নাও। বুঝছেন, এই ঠিক হচ্ছে আছে, গল্প। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রিজওয়ানা স্নিগ্ধা। আমরা আপনার ইন্টারভিউ করতে এসেছিলাম, আপনার কন্যাকেও পেয়ে গেলাম। আমার মনে হয় দর্শকরা এই দৃশ্যটা একটু ভালোভাবে নেবেন। বলো হ্যাপি উমেন্স ডে। হ্যাপি উমেন্স ডে ইভেন। ওকে, ঠিক আছে, অনেক ঠিক, ধন্যবাদ আপনাকে, ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। আমরা দেখেন, আপনি যে কথাটা বললেন যে আমরা আসলে বিভিন্ন দিবসগুলিতে সেই আলোচনাগুলি করি, এবারও আমরা সে দিবসী আলোচনাটা করলাম। আশা করি দর্শকরা এটা ভালোভাবে নেবেন, এবং দর্শকদের নিজস্ব একটা মতামত নিশ্চয়ই এখানে আছে, তারা সেটা চিন্তা করবেন, মিলিয়ে নেবেন। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।